নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা দুটি গল্প, অনুরাধার স্বপ্ন ও আশু বাবুর স্বপ্ন। প্রথম, অনুরাধার স্বপ্ন। অনুরাধা রান্নাঘরের কাজ শেষ করে এসে ঘড়ি দেখলে 2:17। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বাঁচল। অনেক কষ্টে আজ একটু সকাল করে কাজ সেরে নিতে পেরেছে। অন্যদিন এ সময়ে তার খাওয়াই চোখে না। মামার ঘরে উঁকি মেরে দেখলে তিনি অগাধে ঘুমাচ্ছেন। তার পাশের চেয়ারে বসে মামিও ঘুমিয়ে পড়েছেন। 4টের আগে কারোরই ঘুম ভাঙবার সম্ভাবনা নেই। এক জেগে আছেন আশুবাবু, কিন্তু তিনি নিরীহ লোক। 5টা নাগাদ চা পেলেই খুশি। তার আগে যে কিছু চাইবেন না তিনি, তা সে জানত। অনুরাধা ভিজে চুলগুলি পিঠের উপর এলিয়ে বাংলোর বারান্দায় এসে বসল। এসে অবধি মেঘলা যাচ্ছিল। আজ 3-4 দিন পরে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে। ঝলমল করছে রোদ চারধারে। প্রথম হেমন্তের মিষ্টি ঝিরঝিরে হাওয়ায় সে রোদ কড়া লাগে না, বরং গায়ে লাগলে যেন কেমন একটা আবেশের সঞ্চার হয়। বাংলোর পশ্চিম দিকটা অবারিত খোলা, বহু দূর, বোধহয় কয়েক মাইল অবধি চলে গেছে উঁচু নিচু ঢেউ খেলানো মাঠ। কোথাও বা সামান্য কিছু চাষ হয়েছে, কোথাও বা এমনি ভাঙা পড়ে আছে। মধ্যে মধ্যে 2-একটা মহুয়া আর শাল গাছ। এ যেন স্বপ্ন, স্বপ্নের দেশ। ওই যে দূরে পাহাড়ের রেখা, দুপুরের রোদে নীল দেখাচ্ছে, ওখানে যাওয়ার কথা অনুরাধা ভাবতেই পারে না। কদিন ধরে পাহাড়ের গায়ে মেঘের যে খেলা দেখছে সে, তা যেন চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। কদিন তার মনে হয়েছে যে মেঘ চলে গেলে হয়তো পাহাড়গুলিকে আর ভালো দেখাবে না। কিন্তু আজ এই দুপুরে তার আরও ভালো লাগছে। কত দূর কে জানে, ওখানে কি যাওয়া যায় না? পাহাড়ে চড়বার কথা মনে হলে আনন্দে যেন তার দম বন্ধ হয়ে আসে। সত্যি যদি কোনো দিন ওখানে যাওয়া যায়, তাহলে হয়তো খুশিতে সে মরেই যাবে। অনুরাধা ঘাড় ঘুরিয়ে একবার পরেশনাথের পাহাড়টা দেখে নিলে। বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সেই প্রথম দিনই ওরা দেখতে পেয়েছিল। তারপর কদিন মেঘলা থাকায় মোটে দেখা যায়নি। আবার আজ সকাল থেকে দেখা দিয়েছে। ছোট্ট মন্দির, আর তার নিচে কি একটা সাদা বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে কি আর যাওয়া হবে কোনো দিন? মামি আজও বলছিলেন বটে যে তোর মামা একটু সেরে উঠলে আশুকে নিয়ে বেরিয়ে আসবো একদিন। কিন্তু সে তাঁরাই শুধু যাবেন হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই তাই। অনুরাধা মনে মনে জোর দিয়ে কথাটা বললে। মামার ভার তার উপর দিয়ে 2 ভাই বোন বেরিয়ে আসবেন। সে একটা নিঃশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিলে। নাই হলো তার পরেশনাথ পাহাড়, দরকার নেই। এই মাঠটাতেই যদি সে একটু বেড়াতে পেত আপন মনে, কিংবা ওদের বাড়ির পেছনের ওই নিবিড় শালবনটাতে। কাল যেন কে বলছিল বনটাতে বাঘ আছে। থাকবে বাঘ, তাকে যে বাঘে খাবে না এটা নিশ্চিত। বন, সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। একবার ঢুকে সে দেখতে চায় তার সত্যিই ভয় করে কিনা। কীরকম না জানি তার ভেতরটা। আর ওই মাঠ, শুধু শুধু একা ওই মাঠে সে যদি ঘুরে বেড়াতে পারত এমনি আপন মনে। এমন যে দেশ হয়, এতখানি ফাঁকা মাঠ যে পৃথিবীর কোনো দেশে থাকা সম্ভব, তা সে কল্পনাও করতে পারেনি কোনো দিন, এত নভেল পড়েও না। বাবার অফিস লাইব্রেরি থেকে আনা উপন্যাসে সে অনেক দেশের বর্ণনাই পড়েছে বটে, কিন্তু তা নিয়ে কোনো দিন মাথা ঘামায়নি। মন তার থাকত পাত্রপাত্রীদের সুখ দুঃখের মধ্যেই। কারণ জন্মে পর্যন্ত সে দেখেছে তাদের রামকান্ত মিস্ত্রি লেনের সেই সরু কানাগড়িটা,
কখনো কখনো কলকাতারই দু একটা চওড়া রাস্তা দিয়ে গিয়েছে হয়তো, ওই রকম আর একটা সরু গলির মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে ঢুকছে, এছাড়া আর কিছু না। যা সে কখনো দেখেনি তার ধারণা তো নয়ই, কল্পনা করাও যে অসম্ভব। আচ্ছা, সে যদি চুপি চুপি মাঠটা একটু ঘুরেই আসে, ওই যে কারা ইটের পাঁজা পুড়িয়ে রেখেছে তারই আড়ালে বড় মহুয়া গাছটা পর্যন্ত, কে আর জানতে পারবে? মামার ঘুম ভাঙলেও তিনি 4টের আগে বার্লি খাবেন না, সুতরাং তারও খোঁজ পড়বে না। এখন হয়তো 2:30, 4টে পর্যন্ত 1.5 ঘন্টা, সে অনেক সময়। অনুরাধা চঞ্চল হয়ে উঠল। দুপুরের রোদে মহুয়া গাছের ছায়াগুলো যেন কি এক আশ্চর্য মায়া বিস্তার করে। অনুরাধার মনে হলো ওই দূরের মহুয়া গাছটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে একবার মাঠটার চারদিকে চোখ বুলিয়ে নিলে মিষ্টি হাওয়ায় যেন সমস্ত মাঠটা জুড়ে খুশির ঢেউ উঠেছে। সেদিকে চাইলে মন আপনি আনন্দে ভরে ওঠে। সে আর থাকতে পারল না। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাগান পেরিয়ে একসময় সত্যিই মাঠে গিয়ে পড়ল। প্রথমে একটু ভয় ভয় করছিল, চলছিলও আস্তে আস্তে, কিন্তু বাড়িটা ইটের পাঁজার আড়ালে মিলিয়ে যেতেই তার সব সংকোচ চলে গেল। হঠাৎ মনে হলো, একটু ছুটলে কি হয়, কিংবা এমনি খানিকটা লাফালাফি করলে। মাঠের যেদিকেই নজর যায় কোথাও কেউ নেই, একটা গরু বাছুর, এমনকি ছোট ছেলেও দেখা যায় না। চাষ রয়েছে মধ্যে মধ্যে, কিন্তু তা আগলাবার প্রয়োজন নেই বলেই বোধহয় কেউ আসেনি। এই সীমাহীন নিঃসঙ্গতা অনুরাধার সমস্ত দেহে একটা পুলক চাঞ্চল্যের স্রোত বইয়ে দিলে যেন। সে ঠিক না দৌড়লেও এমন জোরে চলতে লাগলো যে তাকে আর যাই হোক বেড়ানো বলা চলে না। কিন্তু উপায় কি? এমন অবস্থায় আস্তে চলার কথা অনুরাধা ভাবতেই পারে না। কোথাও বিশেষ করে সে যেতে চায় না। সে পথ হারিয়ে দিক হারিয়ে এমনই করে একা এই বিস্তীর্ণ মাঠে ঘুরে বেড়াতে চায় শুধু। তার 20 বছর বয়সটাও যেন পেরিয়ে একেবারে 8-10 বছরে চলে গেছে, যখন চলা মানেই ছুটে চলা, যখন চুপ করে থাকার মতো শাস্তি আর নেই, যখন পৃথিবীর তুচ্ছতম বস্তুও বিস্ময়ের চমক লাগায় ক্ষণে ক্ষণে। অনেক দূর অনেকক্ষণ এইভাবে চলার পর সে ক্লান্ত হয়ে পড়ল। কলকাতায় তাদের বাড়ির তো সেই 1.5খানা ঘর আর সরু এক ফালি রক, উঠোন পর্যন্ত নেই। হাঁটবার প্রয়োজনই হয় না সেখানে, অভ্যাসও নেই। তাছাড়া চলতে চলতে হঠাৎ তার নজরে পড়ল এই মাঠের মধ্যে কে জমি কিনে রেখে গেছে, ছোট্ট একটা পিল্পের ওপর ইংরেজিতে মালিকের নাম লেখা। সঙ্গে সঙ্গে মানুষ, তার সঙ্গে লোকালয়, সমাজ, সবটা মনে পড়ে গিয়ে সে যেন তার এই অবাধ উদ্দাম গতির জন্য একটু লজ্জিতও হয়ে পড়ল। সে যেন এতক্ষণ বহু লক্ষ বৎসর ডিঙিয়ে সভ্যতার সেই আদি ইতিহাসের মধ্যে গিয়ে পড়েছিল। মাত্র 3টি ইংরেজি আদ্য অক্ষরের আঘাতে আবার 20 শতাব্দীতে ফিরে এলো। আস্তে চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই পা যেন ভারী হয়ে এলো। বসা একটু চাই কোথাও, নইলে আবার এতটা পথ ফিরে যাওয়া সম্ভব নয়। তাদের বাংলো, লোকালয় বহু পিছনে কোথায় অদৃশ্য হয়ে গেছে, পথ গেছে হারিয়ে। কিন্তু তার জন্য অনুরাধা চিন্তিত নয়। মোটামুটি দিকটা তার ঠিক আছে। কিছু দূর গিয়ে একটা ঢিপির উপর উঠলেই তাদের বাড়ি দেখতে পাবে আবার, তা সে জানে। এখন যেটা দরকার সেটা হচ্ছে কোথাও একটু ছায়াতে বসা। এই রোদে এতটা দৌড়ে তার গরমও হচ্ছিল ভীষণ। ঘামে ব্লাউজ ভিজে সপসপে হয়ে উঠেছে, কপাল গলা ঘামে ভেসে যাচ্ছে। এদিক ওদিক চেয়ে তার নজরে পড়ল কতকগুলো কলকে গাছ এক জায়গায় ঝোপ হয়ে রয়েছে, আর তারই ঠিক পাশে একটা মহুয়া গাছ। সে দূর থেকে ছায়াটা দেখেই একটা আরামের নিঃশ্বাস ফেললে। তারপর কোনো মতে অবসন্ন পা দুটো টেনে নিয়ে গিয়ে
গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে এলিয়ে পড়ল। আহ, কি মিষ্টি হাওয়া! অনুরাধার সমস্ত শরীর জুড়িয়ে গেল যেন। সে অনেকক্ষণ চুপ করে পড়ে রইল। চোখ বুজে থাকলেও সামনের সেই নীলাভ পাহাড় আর ঝলমলে সবুজ মাঠ তার সমস্ত চৈতন্যকে আচ্ছন্ন করেছিল বলে তা যেন সে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সেইভাবে ঠান্ডা বাতাসে ঘাসের ওপর শুয়ে থাকতে থাকতে সে যেন ভুলেই গেল ৬৫ টাকা মাইনের কেরানির ২০ বছরের আইবুড়ো মেয়ে সে। ওর হঠাৎ মনে হলো ও যেন রূপকথার রাজকন্যা। এখনই ওই সামনের তেপান্তর মাঠ পেরিয়ে তার রাজকুমার আসছেন পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। উজ্জ্বল শ্যাম তার বর্ণ, গলায় বকুলের মালা। কাছে এসে বসে তার হলদে উত্তরিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে মুদিত চোখের পাতায় চুমো খেয়ে খুব আস্তে ডাকবেন, অনুরাধা। সেই অনুভূতি আর আশা এমনই তীব্র হয়ে উঠেছিল ওর মনে যে সে চুম্বনের স্পর্শ যেন সে সত্যই অনুভব করলে। তীব্র সুখের অসহ যন্ত্রণায় চমকে শিউরে চোখ মেলে চেয়ে দেখলে সে একাই, কেউ কোথাও নেই। সমস্তটাই তার স্বপ্ন, দিবা স্বপ্ন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুরাধা উঠে বসল। তার রাজকুমার কোনো দিনই আসবে না তা সে জানে। তার মনে পড়ে গেল তাদের সেই সরু অন্ধকার গলির সেই ১.৫খানা ঘর আর ১ পাল রুগ্ন ভাই বোন। বাবার ৬৫ টাকা মাইনে, তাতে চাল ডাল ঘর ভাড়াই হওয়া কঠিন। শিয়ালদা স্টেশনে কাজ করেন বলে বাজার মাছ কিছু কিছু এমনি পান, তাইতে কোনো মতে চলে। যুদ্ধ বেঁধে কী সব বাড়তি টাকা পাচ্ছেন, চাল ডাল পাচ্ছেন অনেক সস্তায়। তবু তাদের বাড়িতে দুধ বন্ধ হয়ে গেছে। তারা খায় রচা আর ছেলেমেয়েরা খায় ফ্যান। বাবা বাড়িতে একটা গামছা পরে থাকেন। আর অনুরাধা তার দিন কাটে রান্না করে, বাসন মেজে, ভাই বোনদের সঙ্গে অষ্টপ্রহর চেঁচিয়ে, মায়ের সঙ্গে ঝগড়া করে আর কেঁদে। তার বাপের টাকা নেই, তার উপর সে কুৎসিত। সুতরাং তার বিয়ের কথা এখন কেউ কল্পনাও করে না। সে যে কত কুৎসিত তা সে জানে। আয়নায় অনেক রকম করে মুখ দেখেও সে কিছুমাত্র সান্ত্বনা পায়নি কখনো। প্রতিবারই মনে হয়েছে আয়নাটা ছুঁড়ে ফেলে দিই। একমাত্র তার বাবা বলেন, রাধা যখন বিকেলে চুলটি টান করে বেঁধে কুমকুমের টিপ পরে তখন বেশ দেখায়। কিছু টাকার সংস্থান হলে ছেলে দেখতুম। ওকে কেউ অপছন্দ করবে না, তুমি দেখো। কিন্তু মা সঙ্গে সঙ্গেই জবাব দেন, তুমি তো বেশ দেখবেই, তোমার মতো দেখতে হয়েছে কি না? রং কালো হলেও ক্ষতি ছিল না, গড়নটা শুধু তোমার মতো মদ্দাটে হলো। না, তার রাজকুমার কোনো দিন আসবে না। অবশ্য সে অভাব অনুভব করবার মতো অবসরও বিশেষ তার মেলেনি। কাজে আর অকাজে বাড়িতে থাকলে তার নিঃশ্বাস ফেলবারই অবকাশ থাকে না। নেহাত মামার অসুখ, চেঞ্জে আসা দরকার। মামিরও শরীর ভালো না বলে মামি নিজে গিয়ে বললেন, তাই এই ছুটি মিলেছে। মামির হাতে ২ পয়সা আছে। ছেলেপুলে নেই বলে তার মা বাবা খুব সমীহ করেন। ভবিষ্যতের আশাতে নিজের অনেক অসুবিধা করেও মা তাকে ছেড়ে দিয়েছেন। অনুরাধা উঠে দাঁড়াবার চেষ্টা করলে একবার, কিন্তু পা তখনও যেন কাঁপছে অনভ্যাসের ফলে। তাছাড়া সে ভেবে দেখলে ৪টের এখনও অনেক দেরি, আর হয়তো এমন অবসর মিলবে না। সে আবার বসে পড়ল তেমনি করে গুঁড়িতে ঠেস দিয়ে। কিন্তু এবার আর চোখ বুঝল না। দূরের রেল লাইনটার দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে একটা শুকনো মহুয়া পাতা নিয়ে নাড়াচাড়া করতে লাগল। আচ্ছা, সত্যি কেউ কি কোনোদিন তাকে ভালোবাসবে না? কেউ তাকে বুকে টেনে নিয়ে
কানের কাছে মুখ রেখে অমনি করে ডাকবে না? উপন্যাসের নায়িকাদের মতো তারও কণ্ঠে, কপলে, ললাটে বারবার চুমো খেতে খেতে কোনো তরুণ কোনো দিন উন্মত্ত হয়ে উঠবে না? অকস্মাৎ একটা তীব্র ব্যথায় যেন সে অস্থির হয়ে উঠল। এসব কি ছাইভস্য ভাবছে সে? ছি! জোর করে মনটাকে অন্য কথায় আনবার চেষ্টা করলে সে। আচ্ছা, এই জমিটাতে কি বুনেছে? মুগ কড়াই, মটর না অরর? কে ওর মালিক কে জানে? আবার ঘুরে ফিরে তার মন তাদের সেই সংকীর্ণ গলিতে ফিরে গেল। এরকম সে ছিল না। অন্য কোনো আমোদ প্রমোদের ব্যবস্থা নেই বলে বাবা তাকে উপন্যাস জোগাতে শুরু করেছেন বহুদিন থেকেই। পড়েছেও অনেক, কিন্তু তাহলেও তার নিজের মনে কোনোদিন এসব কথা আসেনি। যত গোলমাল বাঁধল ওপরের তলার ওই নতুন ভাড়াটেরা আসার পর থেকেই। পরেশ আর তার বউ, ছোট্ট দুটি লোকের সংসার, কাজ কম, তাই দিনরাত ফষ্টি নষ্টি নিয়েই আছে ওরা। তাও ছিলই কি কুক্ষণেই যে নীলিমা সেধে অনুরাধার সঙ্গে ভাব করে জোর করে ওপরে টেনে নিয়ে গেল, সেই থেকেই অনুরাধার যত অশান্তির শুরু। লজ্জার বালায় নীলিমার ছিল না। অনুরাধার সামনেই সে পরেশের গায়ের ওপর এলিয়ে পড়ত, পিঠে কিল মেরে পালাতো, খপ করে চশমা কেড়ে নিয়ে চলে যেত। এমন কত কি। পরেশও সময় এবং সুযোগ পেলেই দিত তার জবাব। এমনি করে তাদের প্রণয়লীলার মধ্যে পড়ে অনুরাধারও কেমন যেন নেশা লাগল। সে নিজের কাজ ফেলে মায়ের বকুনি অগ্রাহ্য করেও যখন তখন দিনরাত ওদের ঘরে আসত, সেধে নীলিমার কাজকর্ম করে দিত। সে জানে যে তার এই যখন তখন আসাটা পরেশ পছন্দ করত না, বরং বিরক্তই হতো। তবু সে পারত না না এসে। একদিন সে আড়াল থেকে নিজের কানেই শুনেছিল পরেশ বলছে, ওই ছুরিটা যখন তখন আসে কেন বলো তো? বারণ করতে পারো না? নীলিমা রাগ করে জবাব দিয়েছিল, ছুরি ছুরি করো না বলে দিচ্ছি। ওসব কি অসভ্য কথা? আসে তাতে আমাদেরই উপকার হয়। পরেশ বলেছিল, হ্যাঁ, তোমাদেরই উপকার করতে আসে কি না? কীরকম ডাইনির মতো চায়, কখনো ওর মতলব ভালো নয়, দেখে নিও। কিন্তু তবুও অনুরাধা তাদের সঙ্গ ছাড়তে পারেনি। সে যেন আফিংয়ের নেশা, বিষ জেনেও খেতে হয়। হয়তো সে পরেশের জন্যই যেত শেষ পর্যন্ত। 25-26 বছরের সুদর্শন যুবা, তাদের এই গলির মধ্যে, তার জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্যে এমন একটি তরুণের সংস্পর্শে সে কখনো আসেনি। পরেশের কঠোরতা তার সয়েছিল, কিন্তু সইল না তার অনুকম্পা। সেদিনের কথা মনে হয় এতদিন পরেও। এই সুদূর প্রবাসেও তার মুখ লাল হয়ে উঠল, কানের কাছে যেন আগুন জ্বলতে লাগল। কি যে দুর্মতি ওর হয়েছিল সেদিন। পরেশ অফিস থেকে এসে জামা গেঞ্জি খুলে রেখে কলঘরে গিয়েছিল স্নান করতে। নীলিমা তখন রান্নাঘরে চা করছে। অনুরাধা কি একটা কাজে খালি ঘরে ঢুকে বিছানার ওপর জামাগুলো পড়ে আছে দেখে তুলে রাখতে গেল। কিন্তু গেঞ্জি হাতে নিয়ে কি দুর্জয় লোভ হল ওর, কিছুতে নিজেকে সামলাতে পারলে না। গেঞ্জিটার মধ্যে নিবিড়ভাবে মুখ গুঁজে দিয়ে ও যেন তারই অঙ্গের আঘ্রাণ পাবার চেষ্টা করতে লাগল, যার দেহের স্পর্শ কোনো দিনই সে পাবে না। সেই দিবাস্বপ্নের সময়ের হিসেব গিয়েছিল হারিয়ে। হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখলে পরেশ। উহ, সে ওর কি লজ্জা! কোনো মতে ছুটে পালিয়ে এলো বটে, কিন্তু তখনই একেবারে নিচে নামতে পারল না। ওর বুকের মধ্যে ধকধক করছিল, অপমানে লজ্জায় গলা উঠেছিল শুকিয়ে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে তখনও। পরেশের কথা কানে এলো, ওগো, আমার এই গেঞ্জিটা কেচে দিও তো। নীলিমা বিস্মিত হয়ে প্রশ্ন করল, কেন? কালই তো ওটা ভেঙেছ।
তা হোক, দিও। অনুরাধার সবচেয়ে যেটা ভয় ছিল যে হয়তো তার এই নির্লজ্জতার কথা পরেশ নীলিমার কাছে বলবে, সেটা কেটে গেল বটে, কিন্তু তার এই দয়া আর ঘৃণা দুই যেন তীরের মতো গিয়ে বিঁধল ওর বুকে। সেদিনের পর বহুদিন আর সে ওপরে ওঠেনি। শেষে নীলিমার অনুনয়ে যদি বা আবার যেতে শুরু করেছিল, পরেশের সামনে আর কখনো যায়নি। কথাটা মনে পড়লে আজও তার লজ্জায় ও অপমানে মাথা কুটতে ইচ্ছা করে। আজও মাথার মধ্যে রক্ত উঠে ঝাঁঝা করতে থাকে। অনুরাধা চঞ্চল হয়ে উঠে দাঁড়াল। আর না, এবার বাড়ির দিকে ফেরা যাক। পৃথিবীর কোনো ভালো জিনিস যার অধিকার নেই, বিধাতা যার ভবিষ্যৎ চিরকালের মতো কালি লেপে দিয়েছেন, স্বপ্ন দেখাও তার পাপ। সে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে আবার চলতে শুরু করল। এবার বাড়ির দিকে, কাজ আর কর্তব্যের দিকে। 4টে বার্লি চাই, তারপর চা, একটু পরে ছানার জল, সময় নেই। কিন্তু খানিকটা চলবার পরই সেই মাঠ, দিক দিগন্ত জোড়ার সেই ঢেউ খেলানো মাঠ, পাহাড় আর হেমন্তের সেই মধুর বাতাস তার সারা দেহে আবার যেন মায়া বলিয়ে দিল। পা ক্লান্ত, তবু ইচ্ছা হয় ছুটে যেতে। মনে হয় ঘরবাড়ি মানুষ সব থাক পড়ে, যতক্ষণ না সূর্যদেব ওই পাহাড়টার আড়ালে মিলিয়ে যান, ততক্ষণ এমনি যেখানে খুশি যেদিকে খুশি ঘুরে বেড়ানো যাক। হয়তো মনের মধ্যে কোথাও আশাও জাগে যে কোনো একটা মহুয়া গাছের আড়াল থেকে এখনই কোনো তরুণ বেরিয়ে আসবে, যে সেধে তার সঙ্গে আলাপ করতে চায়, যে জানতে চায় সে ক্লান্ত হয়ে পড়েছে কিনা। হঠাৎ তার বাঁ হাতখানা তুলে সে দেখতে লাগল। মনে হলো যে তার হাতের গঠন তো খুব খারাপ নয়। আঙুলগুলো সরু বটে, কিন্তু সুডোল। হয়তো চাঁপার কলি নয়, কিন্তু কবিরা যেসব আঙুলকে আগুনের শিখার মতো বলে বর্ণনা করেন, সেই রকমই। কাজ করে বাসন মেজে শক্ত হয়েছে, কিন্তু তবু শীর্ণ নয়। প্রথম যৌবনের রসচ্ছলতা আজও তাকে নিটোল রেখেছে। একটা ধান ক্ষেতের মধ্যে অনেকটা জল জমেছিল, কালো স্বচ্ছ জল, আয়নার মতো জলজল করছে। পাশ কাটিয়ে যেতে যেতে আবার কি মনে হলো, ফিরে এসে অনুরাধা অনেকক্ষণ চুপ করে সেই দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ভালো করে দেখা যায় না, তবু সেই পড়ন্ত বেলার রোদে তার উত্তেজিত এবং আরক্ত মুখখানা বোধহয় জীবনে এই প্রথম ভালোই লাগলো। এর চেয়ে ঢের খারাপ মুখ সে দেখেছে অনেক মেয়ের, ঢের বেশি কুৎসিত আর কালো। তবু তারা সুখেই ঘরকন্যা করছে। তাদের নিয়েও স্বামীরা ঘর করে, তাদের ভালোবাসে, তাদের চুমো খায়। ভালোবাসা পাবার এবং ভালোবাসবার একটা তীব্র কামনায় অনুরাধার সমস্ত বুকের ভেতরটা যেন টনটন করে উঠল। সে চায়, হ্যাঁ, আর গোপন করে লাভ নেই। সে চায় কারুর উত্তপ্ত চুম্বনের আবেশে তার চোখ দুটি বুজে আসবে, সমস্ত দেহ এলিয়ে পড়বে কারুর কঠিন বাহুবন্ধনের মধ্যে। কানের কাছে বাজবে অমরার সঙ্গীতের মতোই তার অস্ফুট প্রেমগুঞ্জন। এ যদি জীবনে একদিনও আসে, 1 মিনিটের জন্য, তাহলেও সে খুশি। বাকি সমস্ত জীবনটা সে সেই মুহূর্তের স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে পারবে। আর সেই সুতীব্র সুখের চরম অনুভূতির মুহূর্তটি যেন আজই তার অন্তরের মধ্যে ঘনিয়ে এসেছে। সে লগ্ন তার আজই আসা চাই, আজই। আর অপেক্ষা করার সময় নেই তার। বাড়িতে ফিরে ঘড়ি দেখলে 4টে বেজে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু তার সৌভাগ্যক্রমেই বোধহয় মামা বা মামি কারুর ঘুম ভাঙেনি। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে, একই সঙ্গে স্বস্তির ও অবসাদের। তারপর আবার বাইরের বারান্দাতে এসে দাঁড়াল। সবাই ঘুমোচ্ছে, চাকরটা পর্যন্ত। শুধু আশুবাবু তখনও বই পড়ছিলেন। জানালা দিয়ে চেয়ে দেখলে অনুরাধা। অদ্ভুত মানুষ এই আশুবাবু। মামিমার ভাই, বয়স 40-এর কাছাকাছি। কোথাকার এক স্কুলে নাকি মাস্টারি করেন।
মোটাসোটা গোলগাল মানুষটি, অত্যন্ত নির্বিরোধী লোক। হয় স্কুলের পরীক্ষার খাতা, নয় বই, একটা পেলেই তিনি খুশি। শরীর খারাপ হবার ভয়ে দুপুরে ঘুমোন না। মেপে 100 গজ হেঁটে ব্যায়ামের মতো কর্তব্য শেষ করেন এবং জামা কাপড়, চশমা, ছাতা কোনোটাই কাজের সময় খুঁজে পান না, এমনই অন্যমনস্ক। আগে আগে একে দেখলেই অনুরাধার হাসি পেত। এখন তার অসহায় ভাব দেখে দয়া হয় ওর। নিজে থেকেই সব গুছিয়ে দেয়। একটুখানি ইতস্তত করে অনুরাধা ওঁরই ঘরের মধ্যে ঢুকে পড়ল। আশুবাবু মুখ তুলে প্রশ্ন করলেন, অনু, কোথায় ছিলে এতক্ষণ? বেরিয়ে এলে নাকি? কথাটার জবাব না দিয়ে সে আর একটা প্রশ্ন করলে, ওটা কি পড়ছেন? উপন্যাস? আশুবাবু বললেন, না, ওটা ওই শিক্ষা সংক্রান্ত একটা বই। মনে করছি আসছে বছর বিটি পরীক্ষা দেব, তারই জন্য একটু পড়াশোনা করছি। কতদূর গিয়েছিলে? অনুরাধা কণ্ঠস্বরে একটু জোর দিয়ে বললে, ওই পাহাড়ের দিকটায়, অনেক দূর। আপনি যাননি ওদিকে, না? আশুবাবু ওর মুখের দিকে একটুখানি চেয়ে থেকে জবাব দিলেন, এইগুলো তোমরা বড় খারাপ করো। বাড়ি থেকে বেরোনো অভ্যেস নেই কখনো, এখানে এসেই এতটা হেঁটে এলে। এই রকম হঠাৎ পরিশ্রমে অসুখ করে তা জানো? আশুবাবুর পক্ষে এতটা উদ্বেগ যেন অপ্রত্যাশিত। অনুরাধা একটু অপ্রস্তুতভাবে হেসে বললে, খুব বেশি তো দূর যায়নি। যাওনি বই কি, এখনও হাঁপাচ্ছ দস্তুর মতো। এই ঠান্ডায় ঘেমে উঠেছ। এর ওপর যেন জল খেয়ে বসো না এখনই, ওতে সর্দি গরমি হয়। আশ্চর্য, এত ব্যাপার লক্ষ্য করতে তাকে অনুরাধা এই প্রথম দেখলে। অকস্মাৎ যেন ওর বুকটা কিসের একটা উত্তেজনায় দুলে উঠল। সে তার চৌকিটারই একপাশে বসে পড়ে বলল, আমার কখনো অসুখ করে না। তারপর কণ্ঠস্বর অকারণেই নামিয়ে প্রশ্ন করলে, চা খাবেন এখন? করব? আশুবাবু বিস্মিত হয়ে বললে, এত সকালে কেন? এখনো তো সময় হয়নি। নাই বা হলো সময়, একদিন না হয় অসময়েই খেলেন। দরকার নেই, একটু পরে তো স্টোভ জ্বালতেই হবে, সেই সময় একবারে হবেক্ষণ। দিদি উঠুক। অনুরাধা একটু চুপ করে থেকে বললে, আপনি বিদেশে এসেও খালি খালি বই পড়েন। দুপুরবেলা বেড়াতে যে কি ভালো লাগে। যাবেন কাল ওই পেছনের শালবনটাতে? শিউরে উঠে আশুবাবু জবাব দিলেন, বাপ রে, ওখানে শুনেছি বাঘ আসে। আচ্ছা, তাহলে মাঠে যাবেন, ওই ইটের পাঁজাটার ওপারে? তা যেতে পারি, কিন্তু আমি বেশি দূর হাঁটতে পারবো না, আগেই বলে রাখছি। অনুরাধা অন্যমনস্কভাবে বইটা নাড়তে নাড়তে হঠাৎ এক সময়ে আশুবাবুর একটা হাতের উপর নিজের ডান হাতখানা রাখলে। আশুবাবু একটু বিস্মিত হয়ে ওর মুখের দিকে চাইলেন। তারপর ওর হাতখানা মুঠোর মধ্যে চেপে ধরে বললেন, তুমি বড্ড বেশি পরিশ্রম করেছ অনু, তোমার হাত থরথর করে কাঁপছে। অনুরাধা জবাব দিলে না, শুধু মাথাটা ওর আরেকটু হেঁট হয়ে গেল, আর তার ফলে ওর পিঠ থেকে কয়েক গোছা চুল শিথিল হয়ে এসে পড়ল আশুবাবুর বা হাতখানার উপর। আশুবাবু ওর মুখের দিকে কিছুক্ষণ স্নিগ্ধ চোখে চেয়ে বললেন, এখানে তোমার খাটুনিও হচ্ছে খুব, না? অনুরাধা প্রবল বেগে ঘাড় নেড়ে একটু যেন জড়িত কণ্ঠে বললে, কিচ্ছু না, বাড়িতে এর থেকে ঢের বেশি খাটতে হয়, আর তাছাড়া কাজ করতে আমার একটুও কষ্ট হয় না। ওর হাতখানা তখনও আশুবাবুর হাতের মধ্যেই ঘামছিল। তিনি একটুখানি তাতে চাপ দিয়ে বললেন, সত্যি, শুধু আমার জন্যই তোমাকে কত বেশি খাটতে হয়। আমার চিরকালই এরকম স্বভাব, কিন্তু সেজন্যে আমার বাড়ির লোকেরা আর মাথা ঘামায় না। নিজের জিনিস হারাই নিজেই খুঁজে বার করি।
অনেক সময় হয়তো পাইও না, কিন্তু কী করব। জবাব দিতে গিয়ে অনুরাধার গলা কেঁপে গেল। সে বললে, আপনার বাড়ির লোকেরা আপনাকে চিরদিন পায়, তাদের কাছে আপনার দাম কম। আমি তো 2 দিন মাত্র আপনাকে কাছে পেয়েছি, আমি আপনার অসুবিধা ঘটতে দেব কেন? আশুবাবু কি যেন একটা রসিকতায় হেসে উঠে বললেন, তা বটে, তবে অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে এই যা। বাস্তবিক তুমি যা যত্ন করছো, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। অনুরাধার মাথা আরও ঝুঁকে পড়েছিল। ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলেন আশুবাবু। সে নতমুখেই জবাব দিল, শুধু যত্ন করার জন্যই মনে থাকবে, আর কোনো কারণ নেই? কথাটা আশুবাবু বুঝতে পারলেন না ঠিক, কিন্তু নিজের নির্লজ্জতায় অনুরাধার মুখ লাল হয়ে উঠেছিল। সেদিকে চেয়ে বোকার মতো একটু হেসে আশুবাবু বললেন, তা বটে, তা তুমি বলতে পারো বটে। তারপর অপেক্ষাকৃত গম্ভীর হয়ে বললেন, তুমি ভীষণ ঘেমে উঠেছ অনু, মুখ চোখ রোদে লাল হয়ে উঠেছে, যাও একটু শুয়ে পড়োগে। অনুরাধার কণ্ঠ যেন বিকৃত হয়ে উঠেছে। সে প্রাণপণে সহজ করবার চেষ্টা করতে করতে বলল, আমি এখন শোব না, শুতে ভালো লাগছে না। উদ্বিগ্ন কণ্ঠে একটু সস্নেহ তিরস্কারের ছোঁয়া দিয়ে আশুবাবু বললেন, তুমি বুঝতে পারছো না তোমার কতটা পরিশ্রম হয়েছে। এখন একটু বিশ্রাম না করলে এরপর ভারী শরীর খারাপ করবে। যাও যাও, এখনই আবার দিদি উঠে পড়বেন, আর তাহলে সেই রাত 11টার আগে ছুটি পাবে না। না না, আমি কোনো কথা শুনতে চাই না, ওঠো আগে। ওর যে হাতখানা তখনও আশুবাবুর মুঠোর মধ্যে আলতো ধরা ছিল, সেটা ছেড়ে দিয়ে আশুবাবু একটু মৃদু ঠেলাও দিলেন ওকে। অনুরাধা আর কথা কইলে না। ধীরে ধীরে উঠে গিয়ে সত্যি নিজের বিছানায় শুয়ে পড়ল। যে অকারণ এবং অবোধ অশ্রু ওর চোখে উপচে উঠতে চাইছিল এতক্ষণ, এইবার তার নীরবে ওর বালিশের ওপর ঝরে পড়তে লাগল। আশুবাবুর স্বপ্ন। অনুরাধা, অনুরাধা, অনুরাধা। মেষের সেই অন্ধকার তেতলা ঘরের চাবি খুলে ভেতরে ঢুকে আশুবাবু পাগলের মতো আপন মনে ডেকে উঠলেন। তার এই লক্ষণটা দেখা দিয়েছে কিছুদিন থেকেই। অন্তরের সমস্ত বেদনা নিংড়ে এই ডাক যেন আপনা থেকে বেরিয়ে আসে, অনুরাধা, অনুরাধা। তিনি কি পাগল হয়ে যাবেন নাকি? রাত্রিতে বিছানায় শুয়ে কতদিন পাশের অন্ধ শূন্যতাকে জড়িয়ে ধরতে গেছেন, আর এমনিভাবে আকুল হয়ে ডেকেছেন বারবার। সে ডাক অনুরাধার কানে পৌঁছাবে না তা তিনি জানেন, আজও নয়, কোনো দিন নয়। এ ডাকের আকুলতা যে কোনো দিন অনুরাধার অন্তর স্পর্শ করবে সে সম্ভাবনাও নেই। তবু তিনি না ডেকে পারেন না। মনে হয় নাইবা সাড়া এলো, তবু পাশের এই বিস্তৃত অনন্ত শূন্যতা যা সম্ভবত অনুরাধাকেও ছুঁয়ে আছে, সেই মহাশূন্যতাই সাক্ষী থাক তার এই বেদনার বুক ফাটাই আহ্বানের। চারিপাশের শব্দতরঙ্গে অন্তত এই একটি নামের ঢেউ তিনি রেখে যাবেন। সে ঢেউ হারিয়ে যাবে তা তিনি জানেন, তবু তো তিনি রেখে গেলেন। হয়তো এসবও তিনি ভাবেন না, শুধু না ডেকে থাকা সম্ভব নয় বলেই তিনি বারবার এমন করে ডাকেন, অনুরাধা, অনুরাধা, অনুরাধা। অথচ এরকম ছিল না, অর্থাৎ সেদিনও পর্যন্ত ছিল না। আশুবাবু তাঁর স্কুল মাস্টারি নিয়ে এই দীর্ঘ 35-36 বছর বয়স অনায়াসে কাটিয়ে দিয়েছেন। পড়াশুনোর ক্ষতি হয় বলে তিনি মেষের এই একটিমাত্র তেতলার ঘর সবটাই ভাড়া নিয়েছেন, সেজন্য তাকে ডবল সিট রেন্ট দিতে হয়। কিন্তু সেও তো অনেক দিন হয়ে গেল। 11 বছর এই মেষে কাটল তাঁর। কখনো তো এইরকম একা, এইরকম নিঃসঙ্গ বোধ হয়নি নিজেকে, বরং নিচের ওইসব
কেরানি বাসারিদের হুল্লোড় থেকে যে স্বতন্ত্র থাকতে পারেন, এই জন্যই অদৃষ্টকে ধন্যবাদ দিয়েছেন বারবার। অথচ আজ এই নির্জনতা যেন তাকে গ্রাস করতে আসে, এই নিঃসঙ্গতাই যেন তাকে পাগল করে দেয়। দোতলার নগেনবাবুর ঘরে যারা হুল্লোড় করছেন, তাদের মতো তিনিও যদি তাস খেলাতে মেতে ওই রকম চেঁচাতে পারতেন, তাহলে বোধহয় অনেকটা শান্তি পেতেন। কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশুবাবু মনে মনে স্বীকার করলেন, আজ আর নতুন করে সে অভ্যাস করা সম্ভব নয়। ভেতরে ঢুকে আলো না জ্বেলেই আশুবাবু জানালার কাছে এসে দাঁড়ালেন। আশেপাশের সব বাড়ি প্রায় মেষ। সারাদিনের পর শ্রান্ত কেরানি ও ছাত্রদের কলগুঞ্জনে জেগে উঠেছে। আরও নিচে থেকে ঠাকুর চাকরদের কোলাহল, রান্নার গন্ধ অত ওপরেও এসে পৌঁছয়। সবাই বেশ আছে, কাজে ও অকাজে ব্যস্ত। শুধু তাঁরই যেন জীবনের খেই গেছে হারিয়ে। বিপুলা ধরিত্রীর জীবন প্রবাহের সঙ্গে তার আত্মার কোনো যোগাযোগ তিনি খুঁজে পাচ্ছেন না। বহুক্ষণ জানালার কাছে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে তিনি নিচের সেই কলরবের দিকে কান পেতে রইলেন। মন তার কিছুতেই নেই। শুধু একটা কথা বারবার তার বিহ্বলতাকে আঘাত করছে, তিনি একা একা। অথচ একটা বছর আগেও এ কথা যে তার মনে আসা সম্ভব কোনো দিন, তা তিনি ভাবতে পারেননি। তার দিদির বাসা এই কলকাতাতেই, নিঃসন্তান লোক তারা। আশুবাবু খুব সুখেই থাকতে পারতেন সেখানে, কিন্তু একা নির্ঝঞ্ঝাটে থাকবার লোভেই তেতলার এই ছোট্ট ঘরটি তিনি ছাড়তে পারেননি। একা থাকতেই তিনি চেয়েছিলেন, তার স্কুল আর বই, এছাড়া কোনো কথা তিনি ভাবতেও চাননি। কি সংযত জীবনযাত্রাই ছিল তার, মাপা ওজন করা, কোথাও কোনো অনিয়ম বা ব্যতিক্রম ছিল না। ঠিক সময়ে খাওয়া, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যের সমস্ত নিয়মগুলি পালন করেই তিনি সুখী ছিলেন। এই বিপুল বিশ্বের চারদিকে মন হারিয়ে যাবার, পাগল হবার মতো যেসব ফাঁদ পাতা আছে, তার খবরও তিনি কোনো দিন রাখেননি। কিন্তু আজ এতদিন পরে, প্রায় প্রৌঢ়ত্বের প্রান্তে পৌঁছে অকস্মাৎ এ তার কি হলো? কি যেন এক প্রচণ্ড ঘূর্ণি হাওয়া তাকে তার চিরাচরিত অভ্যাসের পাদপীঠ থেকে উড়িয়ে নিয়ে দিকহারা কুলহারা মহাসমুদ্রে এনে ফেলেছে। কোথাও কোনো দিশা তিনি খুঁজে পাচ্ছেন না। নিয়মের বিবেচনার যে শৃঙ্খলা তিনি তার চতুর্দিকে রচনা করেছিলেন, তা সেই ঝড়ের মুখে কখন টুকরো টুকরো হয়ে কোথায় খসে পড়েছে তার চিহ্নও নেই। আশুবাবু যেন একটা অব্যক্ত যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করে উঠলেন। এ তিনি আর সইতে পারছেন না। এই নিঃসঙ্গতা, এই নিঃসীম একাকিত্ব তাঁর অন্তরের সমস্ত অনুভূতিকে যেন দোলে পিষে দিয়ে যাচ্ছে। মাতালের মতো দুর্বল পায়ে কোনো মতে এগিয়ে এসে আলোটা জ্বেলে ফেললেন। আলোতে তবু অনেকটা প্রকৃতিস্থ হওয়া যায়। মনে পড়ে যে মানুষের ঢের কাজ আছে, যা অসম্ভব, যা সুদূর, তার পেছনে দৌড়ে ক্লান্ত হওয়া ছাড়াও। তিনি জোর করে মনকে সক্রিয় করে তুলতে চাইলেন। না, পড়াশুনো করা দরকার। টেবিলের ধারে এসে বসে অসহায়ভাবে আশুবাবু একবার স্তূপীকৃত বইগুলোর দিকে চাইলেন। কতদিন তার একটারও পাতা খোলা হয়নি, ধুলো জমে রয়েছে। আগে তিনি কখনো কবিতা পড়তে পারতেন না, ও তার অর্থহীন ন্যাকামি বলে মনে হতো। কিন্তু ইদানিং তার কবিতা পড়তে ভালো লাগছে বলে একখানা সঞ্চয়িতা কিনেছিলেন। সেখানাও বহুদিন খোলা হয়নি। আশুবাবু কতকটা যন্ত্রচালিতের মতোই সঞ্চয়িতাখানা টেনে নিলেন। একা হলেই তাঁর আবেগ অসহ্য হয়ে ওঠে, আর তখন যেন হাত পাও কাঁপতে থাকে। যদিচ এ দুর্বলতার কোনো কারণই তিনি খুঁজে পান না। আজও বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার আঙুলগুলো কাঁপছিল। অন্যমনস্কভাবেই পাতা উল্টে যাচ্ছিলেন, হঠাৎ কটা লাইন চোখের সামনে জ্বলে উঠল।
বিরহের দূতি এসে তার সে স্তিমিত দীপখানি চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি। সেখানে যে বীণা আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল, তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বীণা পানি সন্ধান করেছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী। আশুবাবু বইটা বন্ধ করে রাখলেন। এ লাইনগুলো যেন তাঁরই মনের কথা, কবির লেখনীতে মূর্ত হয়েছে। তাঁরও হৃদয়ের বীণা অকস্মাৎ একটি আঘাতেই সেদিন বেজেছিল, তারপর আর কোনো চিহ্ন মেলেনি। আজও তার সমস্ত সত্তা সেই আঘাতের রেশটুকুকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তার মন চলে গেল বহু দূরে, ছোটনাগপুর জেলার একটি বিখ্যাত স্বাস্থ্যকেন্দ্রে। ভগিনীপতির অসুখ, তিনি চেঞ্জে যাবেন। অভিভাবক হিসেবে সঙ্গে যেতে হয়েছিল আশুবাবুকে। আর কাজ করবার জন্য সঙ্গে গিয়েছিল অনুরাধা, দিদির ভাগিনেই। নিতান্ত সাধারণ কুরুপা মেয়ে। এর বেশি পরিচয় তিনি জানতে চাননি, জানবার প্রয়োজনও হয়নি। স্ত্রীলোক সম্বন্ধে আশুবাবুর ঔদাসীন্য বিখ্যাত। সে ঔদাসীন্যের সরোবরে কোনো দিন অনুরাগের তরঙ্গ উঠবে তা কেউ ভাবেনি, এমনকি তিনি নিজেও না। তবে মেয়েটি তার ছোটোখাটো স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখত। তার অসহায় ভোলা স্বভাব দেখে স্বেচ্ছায় বহু কাজ করে দিত। এটা তিনি প্রথম থেকেই লক্ষ্য করে কৃতজ্ঞ ছিলেন। কিন্তু সে কৃতজ্ঞতা সাধারণ স্নেহকে অতিক্রম করার মতো নয়। তারপর হঠাৎ এক মধ্যাহ্নে ওর কী হলো, সকলের বিশ্রামের অবসরে পশ্চিমের দিগন্তজোড়া মাঠে অনুরাধা বেরিয়ে পড়ল একা। কোন এক অজ্ঞাত মোহে, নিজের যৌবনের কি এক দুর্বার মায়ায়। ফিরে যখন এলো, ওর মুখের দিকে চেয়ে আশুবাবু চমকে উঠলেন। দূর পাহাড়ের নীলিমা ফুটে উঠেছে ওর চোখে, দৃষ্টি হয়েছে স্বপ্নালু। কী স্বপ্ন দেখেছে কে জানে, কিন্তু তার অঞ্জন তখনও ওর মুখে চোখে রয়েছে লেগে। ওর নিতান্ত শ্রীহীন মুখেও লাগিয়ে দিয়েছে যৌবনের জাদু। ওর সেই আরক্ত শ্রমক্লান্ত মুখের দিকে চেয়ে আশুবাবুর জীবনে সেই প্রথম কেমন যেন সব গোলমাল হয়ে গেল। চোখ আর তিনি ফেরাতে পারলেন না। অনুরাধা ওঁরই বিছানায় এসে বসেছিল। ওর একখানা হাত সে তুলে নিয়েছিল নিজের হাতে। তার দুটি গুচ্ছ চুল স্খালিত হয়ে এসে পড়েছিল ওর সমস্ত বাহুমূল ঢেকে। কী কথা তখন তিনি বলেছিলেন তা আর আজ মনে নেই। স্কুল মাস্টার তার বহুদিনের অভ্যস্ত কাজ করে গিয়েছিল। স্বাস্থ্য সম্বন্ধে বোধহয় কী উপদেশ দিয়েছিলেন। তখন বুঝতে পারেননি কি বলেছিলেন। বুঝতে পারলেন যখন উঠে যাবার সময় হতাশায় অনুরাধার চোখ দুটি সজল হয়ে উঠল। তারপরও হয়তো অনেক সুযোগ ছিল, কিন্তু তার কোনোটাই আশুবাবু নিতে পারেননি। তার বহুদিনের অভ্যস্ত জীবনযাত্রায় প্রণয়ের ঠাঁই ছিল না। সেটা প্রণয় কিনা তাও তখন তিনি বুঝতে পারেননি। শুধু বুঝেছিলেন মেয়েটিকে তার ভালো লেগেছে। তার সঙ্গ নেশার মতো পেয়ে বসেছে তাকে। এমনি করে জীবনের পরম লগ্ন বৃথা কেটে গেল। আশুবাবুর অসহায় ব্যাকুল মন তার কোনো মুহূর্তটিকেই কাজে লাগাতে পারল না। আশুবাবু অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আলোটা অসহ্য লাগছে তার। তিনি স্বপ্নই দেখতে চান, সে স্বপ্ন বেদনাদায়কই হোক। আলো নিভিয়ে দিয়ে আবার জানালার কাছে এসে দাঁড়ালেন। তখন কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে পূব আকাশে। তারই একটা রেখা তার শার্শিতে এসে পড়েছে। নিচের কোলাহল তখনও তেমনই রয়েছে। নগেনবাবুর ঘরে তখনও চলেছে তেমনি মাতামাতি। আবার তার মন চলে গেল অনুরাধার কাছে। পশ্চিম থেকে ফিরে তারই বহু অনুরোধে আশুবাবু ওদের বাড়ি যেতে শুরু করলেন প্রায় প্রতি সন্ধ্যায়। সন্ধ্যার টিউশনই তাকে ছেড়ে দিতে হলো। তবু এ নেশা তিনি ছাড়তে পারলেন না। এর 2-1 দিন পরেই অনুরাধাদের বাড়ির ওপর তলার ভাড়াটেরা চলে গেল
এলো যুগলরা। যুগল আশুবাবুর খুড়তুতো ভাই। বয়সে তার চেয়ে কিছু ছোট হলেও বন্ধুর মতো ছিল সে। আশুবাবুর সম্পর্কে যুগলের সঙ্গেও এদের ঘনিষ্ঠতা হতে বাধল না। সন্ধ্যাবেলার আড্ডা জমে উঠল। তারপর যে কোথা দিয়ে কি হলো আশুবাবু জানেন না। হঠাৎ একদিন আবিষ্কার করলেন যুগলের প্রসঙ্গে অনুরাধার মুখে রক্তিমা ফুটে ওঠে, আর তার প্রসঙ্গে যুগলের দৃষ্টি হয়ে পড়ে নত। এর কয়েকদিন পরেই যুগল তাকে অনুরোধ করল অনুরাধার সঙ্গে তার বিয়ের কথাটা বাবার কাছে পারবার জন্য। আশুবাবুর বুকের একটা দিক যেন পাথরের মতো ভারী হয়ে উঠল। তবু তিনি মুখ ফুটে যুগলকে কিছু বলতে পারলেন না। কাকার কাছে তাকে কথাটা পারতে হলো এবং তাঁরই প্রাণপণ চেষ্টায় প্রস্তাবটা একদিন পাকা কথায় পরিণত হয়ে গেল। এরপর অনুরাধা আর যুগলের কৃতজ্ঞতা উচ্ছ্বসিত হয়ে উঠল। যুগল ওর কাছে তার যা কিছু মনের কথা খুলে বলে, অনুরাধা কানের কাছে করে গুঞ্জন। তাদের প্রণয়লীলার আদি পর্বের প্রতিটি ইতিহাস সুতীক্ষ্ণ ছুরির মতো আশুবাবুর বুকে কেটে কেটে বসে। তবু ওদের কথা তাকে শুনতে হয় এবং ওদের সান্ত্বনা দিতে হয়, উৎসাহ দিতে হয়। অনুরাধা তাকে অনুরোধ করেছে বিয়ের বাজার করে দেবার জন্য। যুগলও তাই। আজ কদিন ধরেই যুগলের সঙ্গে ঘুরে ঘুরে তাকে বাজার করতে হচ্ছে। তারপর ফিরে গিয়ে অনুরাধাকে দেখিয়ে অনুমোদন করে নেওয়ার ভারও তাঁর। এই পরিশ্রমের পরিবর্তে বরকন্যার প্রীতি ও কৃতজ্ঞতা অঞ্জলি ভরে নিয়ে আসছেন তিনি। কি যেন এক অসহ্য যন্ত্রণায় আশুবাবু ছটফট করে উঠলেন। প্রীতি কৃতজ্ঞতা কিছুই চান না তিনি, এমনকি বোধহয় ভালোবাসাও না। যা অসম্ভব, যা কোনোদিন তিনি পাবেন না, তার আশাও তাঁর আর নেই। শুধু তিনি অনুরাধাকে জানাতে চান যে তিনি তাকে ভালোবাসেন, সমস্ত অন্তর দিয়ে, সর্বস্ব উজাড় করে দিয়ে তিনি অনুরাধাকে ভালোবাসেন। শুধু এইটুকু জানাতে চান তিনি, আর কিছু নয়। তার উপদ্রুত ক্ষতবিক্ষত বক্ষের শেষ রক্তকণা দিয়ে তিনি তাকে ভালোবাসেন। ওর নিঃশ্বাসের শব্দে তার রক্ত উত্তাল হয়ে ওঠে, স্পর্শে তার সমস্ত স্নায়ু হয়ে আসে অবশ। ওর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার বুক কাঁপতে থাকে। এই কথাটা আজ অনুরাধার জানা চাই, যেমন করে হোক। কতদিন চেষ্টা করেছেন আশুবাবু। অনভ্যস্ত রসনায় প্রণয় নিবেদনের ভাষা গেছে আটকে, কিছুতেই শেষ পর্যন্ত বলা হয়নি। কতদিন অর্ধোচ্চারিত কত কথা অনুরাধার নবপ্রণয়ের আবেশ মাখানো দৃষ্টির দিকে চেয়ে লজ্জায় থেমে গেছে। নিজের চুল পাকা ও টাক পড়ার কথা মনে হয়ে কণ্ঠ এসেছে বুঝে। কিন্তু তবু এ কথা যে তাকে শোনাতেই হবে। ব্যাধ জানবে না তার শিকার কেমন করে মোলো। মায়াবিনী জানুক একটা প্রাণের সমস্ত আলো সে কেমন করে নিঃশেষে নিভিয়ে দিয়েছে। একটা সুবিপুল সম্ভাবনাকে কি কঠিন পায়ের আঘাতে সে ভেঙে দিয়ে গেছে। যদিও আশুবাবু ভালো করে জানেন যে ঠিক তার মনের কথা, তার এই অন্তরের অপরিসীম শূন্যতার কথা কোনো দিনই অনুরাধার পক্ষে বোঝা সম্ভব নয়। এমন করে শুধু পুরুষই ভালোবাসতে পারে। এই প্রচণ্ড আবেগ মেয়েরা কোনো দিনই ভাবতে পারবে না। তাছাড়া ওর চোখের সামনে ফুটে উঠল অনুরাধার প্রণয় বিহ্বল অন্যমনস্ক চোখ দুটি। আশুবাবু যখন তার এই দুঃখ জানাবেন, তখন হয়তো সে বসে ভাববে যুগলের কোনো একটা ছোট্ট রসিকতার কথা, তার প্রতি ওর প্রেমের ক্ষুদ্রতম অভিব্যক্তির কথা। সে অলসমধির চিন্তার মধ্যে আশুবাবুর কান্না কোথায় হারিয়ে যাবে তার অর্ধেকটা অর্থ অনুরাধার মনে প্রবেশ করবে না। তবু আর যে সময় নেই। আশুবাবু যেন অস্থির হয়ে উঠলেন। আর 3টি দিন, তারপর একথা তাকে শোনাবার অধিকারও তার থাকবে না। নাইবা সে বুঝল আজ। এরপর কোনো দিন ওর কোনো বেদনার রাত্রে আজকের এই প্রায় হারিয়ে যাওয়া কথাগুলো
তাদের সত্য অর্থ নিয়ে অনুরাধার মনের কূলে কি দেখা দেবে না? তার এই এমন একান্ত করে চাওয়ার ইতিহাস চিরদিনের মতোই হারিয়ে যাবে? আশুবাবুর চোখের শিরা দুটো যন্ত্রণায় টনটন করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। এ লজ্জাও তাকে পেতে হয়েছে। যেদিন ওদের বিয়ের তারিখ পর্যন্ত স্থির হয়ে গেল, সেদিন রাত্রে তিনি ছেলে মানুষের মতোই কেঁদেছিলেন বহুক্ষণ ধরে। কিন্তু আজ আর না। নিচের তলায় কার ঘড়িতে ঠং ঠং করে 9টা বাজল। অনুরাধার বাবা এখনও ফেরেননি। অফিস থেকে বেরিয়ে টিউশনি করে তিনি বাজারে যান। এখনও ঢের দেরি। ওর মাও রান্নাঘরে। এখন গেলে হয়তো একাই পাওয়া যাবে ওকে। যাবেন নাকি আর একবার কোনো ছুতোয়? আগ্রহে আশুবাবুর বুক কাঁপতে লাগল। কিন্তু আজও যদি কিছু না বলতে পারেন, আজও যদি কথাটা মুখে বেঁধে যায়, কিংবা বলতে গিয়ে যদি দেখেন অনুরাধার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠেছে। তালাটার জন্য হাত বাড়াতে গিয়েও আশুবাবু থেমে গেলেন। উপেক্ষা তিনি সয়েছেন, অপমান সহ্য করতে পারবেন না। কিন্তু পরক্ষণেই জোর করে মনকে কঠিন করলেন। না, তাকে এই কথাটি, মনের এই নিভৃত সংবাদটি পৌঁছে দিতেই হবে অনুরাধার কাছে। তিনি বুকের রক্ত দিয়ে যে পূজা করলেন, তার ইতিহাসটা অন্তত দেবতা জানুন। আশুবাবু যখন ওদের বাড়ি পৌঁছলেন, তখন অনুরাধা সেদিনের কেনা জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রাখছিল। ওকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাছে এগিয়ে এসে বললে, আপনার কথাই ভাবছিলুম। আপনি কি হাত গুনতে জানেন? আশুবাবুর বুক প্রচণ্ডভাবে দুলে উঠল অকস্মাৎ। কোনো মতে মুখের বিবর্ণতা চেপে প্রশ্ন করলেন, কেন বলো তো? মাথা নত করে অনুরাধা বলল, বাবাকে আমার ব্যবহারের জন্য একটা ভালো ক্রিম আনতে বলেছিলাম। বাবা এক দেশি ক্রিম এনে দিয়েছিলেন। সে যেন খড়ির গুঁড়োর মতো লেগে থাকে। ওর অত ফর্সা রং পাশে গিয়ে কী করে দাঁড়াবো বলুন তো? প্রথমে দেখে কি ভাববে ওর বাড়ির লোকেরা? আপনি আমাকে একটা বিলিতি ক্রিম আর খুব দামি পাউডার এনে দেবেন, কেমন? আঘাতটা সামলে নিয়ে আশুবাবু জবাব দিলেন, কালই আনব। একটু থেমে অনুরাধা বললে, বাস্তবিক আপনার কাছে আমার ঋণের বোঝা ভারী হয়ে উঠছে। আপনি না থাকলে কি হতো, ও কি কোনোদিন পেতামই না। আশুবাবু শুষ্ক কণ্ঠে কোনো মতে সুর টেনে এনে কথাটা পাড়তে যাবেন, অনুরাধা বললে, সেই কোডারমার কথা মনে আছে আপনার? সেই দুপুরের কথাটা, যেদিন আপনি আমাকে অত দূর বেড়াতে যাবার জন্য বকলেন। সেদিন আমি স্থির করেছিলুম আত্মহত্যা করব। কি কষ্ট যে সেদিন হয়েছিল কি বলবো। যাকে কেউ কোনো দিন ভালোবাসলে না, ভালোবাসবে না, তার বেঁচে লাভ কি? একবার যেন শিউরে উঠে অনুরাধা বললে, ভাগ্যিস সেদিন সত্যি আত্মহত্যা করে বসিনি। সেদিনকার কান্নাতেই বোধহয় ভগবানের টনক নড়ল। আমার রাজপুত্র এলেন এতদিন পরে। সলজ্জভাবে একটু হাসল অনুরাধা। আশুবাবু ওর হাতখানার দিকে চেয়ে স্থির হয়ে বসেছিলেন। আবারও তাঁর লগ্ন বয়ে গেল, বলা হলো না। অনুরাধা একটু পরে বললে, আচ্ছা আপনি আমাকে কি দেবেন বলুন তো? যাই দিন, একখানা গানের বই দেবেন ভালো দেখে। বিস্মিত হয়ে আশুবাবু প্রশ্ন করলেন, গানের বই? তুমি কি গান জানো? অপ্রতিভভাবে হেসে অনুরাধা বললে, না তা জানি না, তবু এমনি মুখস্থ করব। ও গান গাইতে পারে, কিন্তু গানের লাইন ওর মনে থাকে না। সেগুলো তো অন্তত কাছে থাকলে জুগিয়ে দিতে পারব। আবারও দুজনে চুপচাপ। আশুবাবু কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল। তিনি অন্যমনস্কভাবেই মুছে ফেললেন। সেদিকে চেয়ে অনুরাধা তাড়াতাড়ি একটা পাখা টেনে নিয়ে হাওয়া করতে বসল। তারপর হঠাৎ একসময় গলা নামিয়ে বললে,
আমার কিন্তু অনেক দিনের একটা শখ আছে, আপনাকে মেটাতে হবে। কী শখ? দুর্বল কণ্ঠে প্রশ্ন করলেন আশুবাবু। আমি বিয়ের পর ওর সঙ্গে আর একবার কোডারমায় যেতে চাই। ওরও খুব ইচ্ছা, কিন্তু আপনার কাকার কাছে কথা পারবার সাহস নেই ওর। আপনি যদি বলে দেন একটু। আশুবাবু একটু হাসলেন। সে হাসির অর্থ অনুরাধা বুঝল না। সে শুধু ওর মুখের কথার আশ্বাসটুকুই শুনল। খুব চেষ্টা করব। এমনি করে আরও কিছুক্ষণ চলল ওদের টুকরো টুকরো আলাপ। অনুরাধার অন্তরের দৃষ্টি প্রসারিত আছে সুদূর ভবিষ্যতে। সেই স্বপ্নের কথাই বলে যেতে লাগল সে। কেমন হবে তার ঘরকন্যা, তার ছেলে মেয়ে, কেমন করে সাজাবে সে তাদের, এই সব। তার সে স্বপ্নের মধ্যে আশুবাবুর কোনো স্থান নেই, তা তিনি জানেন। আরও জানেন যে এই সুখস্বপ্নের দেওয়ালে তার কান্না ধাক্কা খেয়ে নিজেই আহত হবে। সে দেওয়ালে এতটুকু কাঁপন লাগাতে পারবে না। সে হাস্যকর চেষ্টা আর তিনি করলেন না। এক সময়ে উঠে দাঁড়িয়ে বললেন, আজ তাহলে চললুম। চললেন? অনুরাধা যেন ঘুম থেকে জেগে উঠল। আর একটু বসুন না, বাবার আসবার সময় হলো তো। না, যাই, বড় মাথা ধরেছে। অনুরাধা ব্যস্ত হয়ে উঠল। শুয়ে পড়ুন না তাহলে, একটু মাথা টিপে দিই। আশুবাবু জুতোটা পায়ে গলাতে গলাতে বললেন, না থাক, কাজও আছে একটু। সদরের কাছে, সেখানে ওপরের সিঁড়িটা ঘুরে ঘুরে উঠে গেছে। সেইখানে গিয়ে ওর প্রায় ধাক্কা লাগলো যুগলের সঙ্গে। সিঁড়ির তলায় অন্ধকারে আত্মগোপন করে দাঁড়িয়ে আছে সে। সে ওকে চিনতে পেরে বলল, কে ছোটদা? ও, তুমি এসেছিলে বুঝি? তাই শ্রীমতীর এত দেরি? আশুবাবু বিস্মিত হয়ে বললেন, তুই কি তাহলে ওর জন্যেই? যুগল হেসে বললে, নইলে কি তোমার জন্য অপেক্ষা করছিলুম? প্রকাশ্যে তো আর দেখা হবার জো নেই, এইখানে আমাদের গোপন সাক্ষাৎ চলে। নইলে থাকতে পারে না ও নিজেই, আমি কি করব? তারপর একটু ইতস্তত করে কাগজে মোড়া একটা জিনিস বার করে আশুবাবুর হাতে দিয়ে বললে, দেখো তো কেমন হলো। আশুবাবু ওপর থেকে এনে পড়া ক্ষীণ আলোয় জিনিসটা খুলে দেখলেন। একজোড়া মিনে করা আর্মলেট। যুগল অপ্রতিভভাবে হেসে বললে, ওর বড় শখ, ওর বাবা দিতে পারবেন না, এখানেও সেরকম কোনো কথা নেই, তাই আমি গড়িয়ে দিলুম চুপি চুপি। ওর বাবার নাম করেই দেওয়াবো। এখানে এলে আর আমার দেওয়ার স্বাধীনতা থাকবে না তো। বেশ হয়েছে বলে আশুবাবু গয়নাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন। যুগলও ওর সঙ্গে সঙ্গে খানিকটা এগিয়ে এসে বললে, দেখো ভাই ছোটদা, আর একটা কথা রাখতে হবে। এতই যখন করলে তখন শেষ রক্ষা করো। কি? প্রশ্ন করলেন আশুবাবু। ওর বড় ইচ্ছে একটা হানিমুন ট্রিপ দিই, কিন্তু আমার হাতে যা কিছু ছিল এই বিয়েতেই খরচ হয়ে গেল। 100-2 টাকা ধার দিতে হবে তোমাকে। তাছাড়া কথাটা তোমাকেই বাবার কাছে পারতে হবে। এটি করতেই হবে ভাই। সত্যি কথা বলতে কি, ও শখ আমারও ছিল। আচ্ছা, সে হবে ক্ষণ বলে আশুবাবু এগিয়ে গেলেন। অন্ধকার পথ থমথম করছে। রাস্তাও তখন নির্জন হয়ে এসেছে। ক্লান্ত পা টেনে চলতে চলতে হঠাৎ যেন আশুবাবুর মনে হলো, আজ তার কাছে ঘর বার সব সমান হয়ে গেছে। তার তেতলার সেই নির্জন ঘর আর এই অন্ধকার রাস্তায় কোনো তফাৎ নেই। তবু তাকে চলতে হবে। একসময় সেই ঠান্ডা জনহীন সঙ্গীহীন ঘরে পৌঁছতেও হবে তাকে। আর কোথাও স্থান নেই তার। চলতেই লাগলেন তিনি অন্ধকার হাতড়ে হাতড়ে, তার আপন মনে অস্ফুট কণ্ঠে ডাকতে ডাকতে,
অনুরাধা, অনুরাধা। বলা হলো না তার, কিছুই বলা হলো না, আর কোনো দিন হবেও না। শুধু এই ডাকই রইল তার, এ তো আর কেউ কেড়ে নিতে পারবে না। এতক্ষণ শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা দুটি গল্প, অনুরাধার স্বপ্ন এবং আশুবাবুর স্বপ্ন। কেমন লাগলো গল্প দুটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।